ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড টেকনিক। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড টেকনিক অ্যানালাইসিসের আগে আমরা বি পার্টের নিয়মগুলো দেখছিলাম, বেসিক নিয়মগুলো দেখছিলাম। সি পার্টের 1 নম্বর ম্যাথটা সলভ করছিলাম। সি পার্টের 1 নম্বরের পাশে আমরা একটা অঙ্ক দিয়েছি, এই ম্যাথটা সবাই করে আমাদের গ্রুপে জমা দিয়ে দিবেন। কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপ থেকে হেল্প নেবেন। তাহলে এখন আমরা 2 নম্বর ম্যাথটা আবার অ্যানালাইসিস করি। দেখেন, 1 নম্বর ম্যাথটা আমরা যারা করছিলাম, 2 নম্বর ম্যাথটা সবাই করতে পারতাম। আচ্ছা, আবার আমি করে দিচ্ছি। এই দুইটা 1 2 এর মধ্যে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর A to Z সবকিছুই রয়েছে। 1 নম্বর 2 নম্বর ম্যাথ যদি আমরা ভালোভাবে করতে পারি, ক্যাপিটাল বাজেটিং এর আমাদের 95% শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রবলেম টু, আনাস লিমিটেড ইজ কনসিডারিং এ প্রপোজাল টু ইনস্টল এ নিউ মেশিন। দ্য প্রজেক্ট উইল কস্ট টাকা হচ্ছে 1 লাখ। প্রজেক্টের যে কস্টটা দেওয়া থাকবে, এই কস্টটার নাম আমরা এর আগে শিখেছিলাম, এই কস্টটার নাম হচ্ছে এনসিও। তাহলে এনসিও দেওয়া রয়েছে আমাদের 1 লক্ষ টাকা। ইট এক্সপেক্টেড লাইফ হচ্ছে 5 ইয়ার। এটার আয়ুষ্কাল দেওয়া রয়েছে 5 বছর। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এখানে বলেই দেওয়া আছে আমাদের। আমরা বলছিলাম এই ম্যাথটা আমাদের শুরু হইতে পারে 4টি অপশন থেকে, আমাদের ম্যাথটি শুরু হইতে পারে 4টি অপশনের মধ্যে। আমাদের শুরু হইতে পারে কোথায় থেকে? এই যে আমরা এর আগে ডিটেলস এগুলো আলোচনা করছি। প্রথম ধাপ হচ্ছে এই 4টি জায়গা থেকে যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। সিএফবিটি, ইবিটি, ইএটি, সিএফএটি। তাহলে আমাদের এই ম্যাথটি সরাসরি বলেই দিছে সিএফবিটি। আর সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য আমরা শিখিয়ে দিয়েছিলাম, সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য আমাদের কলাম হচ্ছে 7টিও দেওয়া যাবে, 8টিও দেওয়া যাবে। এক্ষেত্রে আমরা ডেপ্রিসিয়েশন 2 বার রয়েছে। ডেপ্রিসিয়েশন যদি আমরা একবার নেই, তাহলে আমাদের সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য কলাম হবে হলো 7টি। এটা ফিক্সড, মনে রাখবো সবাই। সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য 7টি কলাম। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের সিএফবিটি দেওয়া রয়েছে, তার মানে সিএফবিটি থেকে আমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে সিএফ এটিতে আনতে হবে। তাহলে সিএফবিটি থেকে সিএফএটি তে যদি আমরা আসতে চাই, তাহলে আমাদের কলাম লাগবে 7টা। আরো কিছু কলাম রয়েছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে কলামগুলো বের করতে হবে। 1 নম্বর যে রিকোয়ারমেন্টটা আমাদের রয়েছে, 1 নম্বরে রয়েছে পে ব্যাক পিরিয়ড। তাহলে এই পে ব্যাক পিরিয়ড থেকে একটা কলাম সৃষ্টি হইতে পারে। এটা আমরা নিয়মের মধ্যে দেখিয়ে দিছিলাম। দেখেন যে পে ব্যাক পিরিয়ড থেকে কি কলাম সৃষ্টি হতে পারে। এই যে এখানে বলছে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার সময় আয়গুলো অসমান হলে সি.সিএফএটি নামে একটা কলাম বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা দেখতেছি আমাদের আয়গুলো অসমান রয়েছে। তাহলে এই 7টির সাথে আরেকটা কলাম আমরা অ্যাড করে দিব। এই কলামটা হচ্ছে আমাদের সি.সিএফএটি। তাহলে 8টা কলাম হবে। এটার জন্য কোনো কলাম লাগবে না, এটার জন্য কোনো কলাম লাগবে না। নিট প্রেজেন্ট ভ্যালু, এটার জন্য আমরা শিখছিলাম নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য আমাদের 2টি কলাম লাগবে। একটি হচ্ছে ডিএফ আর একটি হচ্ছে পিভি। 1 নম্বর ম্যাথে আমরা ডিটেল শিখছিলাম প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটার জন্য আমাদের এই দুইটাই লাগবে। নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটার জন্য আমাদের এটাই লাগবে। তার পে ব্যাক রিসিপ্রোকাল, এর জন্য কোনো কলাম লাগবে না। সারপ্লাস লাইভের জন্য কোনো কলাম লাগবে না। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড, এটার ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য আমাদের কলাম লাগবে 3টি। তাহলে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য আমাদের কলাম লাগবে 3টি। একটি হচ্ছে ডিএফ, আরেকটি হচ্ছে পিভি, আরেকটি হচ্ছে সি.পিভি। এই 3টা কলাম লাগবে আমার ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য। যদি আমাদের এখানে এই 2টা কলাম অলরেডি আমাদের সৃষ্টি হয়ে হয়েছে, এই যে এখানে আমাদের অলরেডি আগে 2টা সৃষ্টি হয়েছে, তাহলে আমাদের এই 2টা আর লাগবে না। তাহলে এখান থেকে আমাদের লাগবে হচ্ছে 1টি। তাহলে আমরা সিএফএটি তে আসার জন্য দিব এক, সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য 8টি দিব, 7টি দিব। এই 7টির সাথে পে ব্যাক পিরিয়ডের জন্য আমরা দিব সি.সিএফএটি, তাহলে একটা হলো 8টি। তারপর এনপিবির জন্য 2টি, তাহলে 8 আর দিয়ে 10। আর হচ্ছে আমাদের ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য একটা দেব, এটা হচ্ছে আমাদের 11টি কলাম। ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর সবসময় আমরা আলাদা আলাদা ছকে করব। তাহলে আমরা কি কলামগুলো বুঝতে পারলাম না? কারো প্রবলেম হলো বলেন। যদি আমাদের এই অঙ্কে তাহলে কলাম লিখতেছে কয়টি? এই অঙ্কে টোটালি সিএফবিটি থেকে সিএফএটি তে আসবো, তাহলে এখানে লাগবে 7টি। 7টির সাথে আমাদের আরেকটা হচ্ছে পে ব্যাক পিরিয়ডের জন্য একটা হবে সি.সিএফএটি। তাহলে সি.সিএফএটি আমরা যদি দিই, সাথে সাথে আরেকটা যোগ করব, তাহলে আমাদের হবে 8টি। তারপর আমাদের
এর নিট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এগুলোর জন্য দুইটা লাগবে। একটা হচ্ছে ডিএফ, আর একটা হচ্ছে কি পিভি। আর আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টরের ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের জন্য তিনটা লাগতো, কিন্তু আমাদের দুইটা আগেই হয়ে হয়েছে, তাহলে আমাদের আর একটা দরকার সি ডট পিভি। তাহলে আমাদের যে 11টা কলাম, এই কলামগুলো আমরা বুঝতে পারলাম না? কারোর কোনো প্রবলেম হলো বলেন। জি স্যার। তাহলে আমরা 11টি কলাম দিয়ে ম্যাথটি সলভ করব। জাস্ট আমরা 11টা কলাম দেওয়ার আগে আমাদের প্রথম যে কাজটা, আমরা 1 নম্বর ম্যাথটাকে পুরো কপি টু পেস্ট করে নিই। দেখেন প্রথম যে কাজটা, এই কাজটা হচ্ছে আমাদের কি বের করতে হবে? অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করতে হবে ফার্স্টে। তাহলে 1 নম্বর ম্যাথে আমরা পুরো কপি করে নিই। দেখেন 1 নম্বর ম্যাথের সাথে কিন্তু আমাদের অনেক অংশই মিল রয়েছে। জাস্ট আমি 1 নম্বর ম্যাথটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, মানগুলো চেঞ্জ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ঘরগুলো কিন্তু আমাদের একই, লাস্টে শুধু একটা ঘর কি হবে বলেন? ঘরগুলো আমাদের বাড়বে স্যার। একই, লাস্টে শুধু একটা ঘর বাড়বে। কিসের জন্য বাড়বে? ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য লাস্টে আমাদের সি ডট পিভি নামে একটা ঘর বাড়বে। তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হবে? ম্যাথটা শুরু করার প্রথম কাজ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের কস্ট দেওয়া রয়েছে 1 লাখ, সেলভেজ ভ্যালু নাই। তাহলে আমরা কি লিখবো? কস্টে অ্যানুয়াল, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ওয়ার্কিং অন দিয়ে লিখবো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা লিখলাম কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। তাহলে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ। তাহলে এবার আমরা কস্ট থেকে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড লাইফ, 1 লাখ থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে 1 লাখই হবে। 1 লাখে 5 দিয়ে ভাগ দিলে আমাদের বের হবে 20,000। 20,000। তারপরে এখানে আমরা জাস্ট একটি কলাম বাড়িয়ে দিব। একটি কলাম হচ্ছে আমাদের কোনটা বাড়াইতে হবে? লাস্টে একটা কলাম আমাদের সৃষ্টি হবে সি ডট সিএফএটি নামে। সি ডট সিএফএটি কোথায় থেকে সৃষ্টি হলো আপনারা বলেন তো? সি সিএফএটি কোন ঘর থেকে সৃষ্টি হলো কলামটি? স্যার ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য আমাদের একটি কলাম সৃষ্টি হলো, সেটা হচ্ছে সি ডট সিএফ এটি। এই কলামটাই কিন্তু আমাদের এখানে সব কলামই রয়েছে। তাহলে এটা একটু আমরা ভালোভাবে খেয়াল করলে কিন্তু আমরা কলাম, স্যার আমাদের শুধু কলাম নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ বলেন। স্যার শুধু পেব্যাক পিরিয়ডের জন্য সি ডট সিএপি, আর ডিসকাউন্টের জন্য তো সি ডট পিভি হয় না। আচ্ছা আসতেছি, ক্লিয়ার করে দিব। এখানে দুইটা রিকোয়ারমেন্টই আছে, আমি আগে ম্যাথটা সলভ করি, তারপরে আপনার কোশ্চেনটা নিব, সমস্যা নাই। ঠিক আছে, একটু ওয়েট করেন, দেখেন আমি করে দিচ্ছি, যদি সমস্যা হয় পরে আবার বুঝে দিচ্ছি। এগুলো আলোচনা করব আমি। তাহলে এখানে আমাদের কি রয়েছে যে আমাদের দেখেন এখানে আমাদের যে মানগুলো রয়েছে 25,000, 30,000, 35,000, 40,000, 45,000। তাহলে আমরা সিএফবিটি বসে দিলাম। 25,000, তারপরেরটা রয়েছে আমাদের 30,000, তারপরে রয়েছে 25,000, 30,000, তারপরে আমাদের 35,000। আমরা পরেরটা 35,000 বসাবো। এরপরে হচ্ছে আমাদের 40,000, এরপরে হচ্ছে আমাদের 45,000। তাহলে আমরা মানগুলো জাস্ট এখান থেকে দেওয়া ছিল সিএফবিটি, সিএফবিটি 25, 30, 35, 40, 45, জাস্ট আমরা কপি করে এখানে বসিয়ে দিলাম। ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করে নিছি 20,000। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা প্রত্যেক ঘরেই 20,000 টাকা সরাসরি কপি করে বসিয়ে দিব। এবার হচ্ছে ইবিটি, ইবিটি নির্ণয় করার নিয়ম হচ্ছে সিএফ বিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করব। তাহলে সিএফ বিটি থেকে ডেপ্রিসিয়েশন যদি বাদ দিই তাহলে ইবিটি বের হবে। তাহলে আমরা সিএফ বিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করি। 25,000 থেকে যদি 20,000 বাদ দিই তাহলে আমাদের আসবে 5,000। 30,000 থেকে যদি 20,000 বাদ দিই আসবে হচ্ছে আমাদের 10,000। তারপরে 35,000 থেকে 20,000 বাদ দিলে আসবে 15,000। এরপরে আমাদের 40,000 থেকে 20,000 বাদ দিলে 20,000। 45,000 থেকে 20,000 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে কত? 25,000। এরপরে আমাদের যে কাজটা করতে হবে ট্যাক্স, ট্যাক্স করতে হবে। ট্যাক্সটা আমরা কিভাবে করতে পারি? ট্যাক্স হচ্ছে আমাদের এখানে রয়েছে ট্যাক্স ইবিটির উপরে 40%। তাহলে ইবি সরি, এই অঙ্কের ট্যাক্স রয়েছে আমাদের 50%। ট্যাক্স রেট আমাদের যে পার্সেন্টটা দেওয়া থাকবে এটাই লিখবো। ট্যাক্স রেট এই অঙ্কে আমাদের দেওয়া রয়েছে 50%। তাহলে আমরা 50% লিখলাম। এই 50% কার উপরে ধরবো? এই যে ইবিটির টাকার উপরে, অর্থাৎ 5,000-এর 50%। 5,000-এর যদি আমরা 50% করি তাহলে আমাদের 2500। আসবে হচ্ছে 2500। 10,000-এর 50%, 10,000-এর 50% আসবে হচ্ছে পাঁচ আমাদের হাজার 5,000। 15,000-এর 50% আসবে আমাদের 7,500। 20,000-এর 50% 10,000। 25,000-এর 50% 12,500।
তাহলে ট্যাক্সের ঘরটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের ইএটি, তাহলে ইএটি বের করার নিয়ম কি? ইএটি বের করার নিয়ম হচ্ছে ইবিটি থেকে ট্যাক্সটা বিয়োগ করব। ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই ইএটি বের হবে। তাহলে আমরা 5,000 থেকে 2500 বিয়োগ করব। 5,000 থেকে 2500 বিয়োগ করলে আমাদের 2500। এরপরে আমাদের 10,000 থেকে 5,000 বিয়োগ করলে 5,000। তারপরে আমাদের আহ কত, 15,000 থেকে 7,500 বাদ দিলে 7,500। 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000। 25,000 থেকে 12,500 বাদ দিলে আমাদের আসবে 12,500। এরপর আমরা সিএফএটি নির্ণয় করব। আমরা এর আগেই শিখেছিলাম এই সিএফএটির মধ্যে দুইটা জিনিস থাকে। সিএফএটির ভিতরে আমাদের থাকে হচ্ছে, একটা হচ্ছে ইএটি। সিএফএটির ভিতরে আমাদের দুইটি মান দেওয়া থাকে, একটি হচ্ছে ইএটি আর একটি হচ্ছে প্লাস ডেপ্রিসিয়েশন। ইএটি প্লাস ডেপ্রিসিয়েশন এই দুইটা মিলে হচ্ছে আমাদের সিএফএটি। তাহলে আমাদের ইএটি রয়েছে 6 নাম্বার করে, তাহলে 6, আর ডেপ্রিসিয়েশন রয়েছে আমাদের 3 নাম্বার করে। তাহলে এখানে লিখবো 6 + 3। তাহলে 6 নাম্বার ঘরে আমাদের 2500, 3 নাম্বার ঘরে হচ্ছে 20,000। তাহলে প্রথমটা আমাদের হবে 22,500। পরেরটা আমাদের হবে হলো 5,000 আর 20,000, 25,000। এর পরেরটা আমাদের হবে 7,500, 20,000, 27,500। এরপরে আমাদের 10,000, 20,000, তাহলে হবে হলো 30,000। তারপরেরটা আমাদের হবে হলো তারপরেরটা আমাদের 20,000 আর হচ্ছে 12,500। তার মানে 20,000, 32,500। তাহলে আমরা এতটুকু বলেন তো, এতটুকু আমরা বুঝতে পারলাম না? কারো কোনো জায়গায় প্রবলেম হলো বলেন? জি স্যার। ভিতরে কারো কোনো ল্যাক আছে কিনা বলেন, ল্যাক থাকলে আমি আবার বুঝে দিচ্ছি। এতটুকু কারোর বোঝার কোনো প্রবলেম আছে কিনা? না স্যার। আচ্ছা, তারপর আমরা কিউমুলেটিভটা নির্ণয় করি। তাহলে সবাই একটু ক্যালকুলেটর হেল্প নেন। তাহলে আমরা জি স্যার। কিউমুলেটিভ সিএফএটিটা বের করব। এই যে কিউমুলেটিভ সিএফএটি, এই কিউমুলেটিভ সিএফএটি আর এখানে কিউমুলেটিভ পিবি, এই দুইটা গড় সৃষ্টি হয়েছে কি জন্য? এই কিউমুলেটিভ সিএফএটিটা সৃষ্টি হয়েছে আমাদের শুধু পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য। পে ব্যাক পিরিয়ডের সির মানটা ধরার জন্য, পে ব্যাক পিরিয়ডের সির মানটা ধরার জন্য আমাদের এই গড়টা তৈরি হয়েছে। আর এই গড়টা আমাদের তৈরি হয়েছে হলো ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের জন্য। এই গড়টা তৈরি হবে তখনই যখন আমাদের ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড থাকবে, অথবা ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পে ব্যাক পিরিয়ড। প্রেজেন্ট ভ্যালু পে ব্যাক পিরিয়ড, দেখেন এই পে ব্যাক পিরিয়ডের সূত্র আমাদের যা আছে এটারও সূত্র তাই আছে। এটার আমাদের সূত্র হচ্ছে, এই পে ব্যাক পিরিয়ডের সূত্র আমরা শিখেছিলাম এ প্লাস এনসি ও মাইনাস সি। এই পে ব্যাক পিরিয়ডের সূত্র হলো এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড কি হবে বলেন? আমাদের টি সূত্রটা কি? এ প্লাস প্লাস এনসিও, মাঝখান দিয়ে টার্ন হবে এখানে এ প্লাস মাইনাস সি, এ+NCO মাইনাস সি ডিভাইডেড ডি। এটারও পে ব্যাক পিরিয়ডের সূত্র আমাদের, এই সূত্রটাও আমাদের একই হবে। এটার সূত্র আমাদের সেম হবে এ+NCO মাইনাস সি ডিভাইডেড হচ্ছে ডি। তাহলে আমাদের কিসের মান ধরা ডিফারেন্স, কিসের মান? আমাদের শুধু সির মানটা ধরা ডিফারেন্স। শুধু পে ব্যাক পিরিয়ডের সময় এই সির মানটা নিতে হবে কিউমুলেটিভ সিএফএটির ঘর থেকে। আর ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের সময় আমাদের সির মানটা নিতে হবে সি.পিবি ঘর থেকে। তাহলে একটা সূত্র পড়লে আমাদের দুইটা সূত্র হয়ে যাবে। শুধুমাত্র সির মান আমরা খেয়াল করব যে শুধু পে ব্যাক পিরিয়ডের সময় সির মানটা এই ঘর থেকে হবে, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের সময় সির মানটা এই ঘর থেকে হবে। আমরা অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে কিউমুলেটিভটা নির্ণয় করি। কিউমুলেটিভ করার নিয়ম হচ্ছে আমাদের কি, এই মানটা 20,500। সরাসরি বসিয়ে দিব। তাহলে প্রথমে আমরা বসাবো হচ্ছে 22,000 কত 500। এই 22,500 সাথে 25,000 যোগ করব। তাহলে আমাদের আসবে 48,500। 500। নেক্সটে কত আসবে? 27,000। 47,500, 75,000। 75,000। এরপরে 75,000-এর সাথে 30,000 যোগ 1,00,000, 1,05,000। 1,05,000। 1,05,000-এর সাথে আমরা যোগ করবো হচ্ছে কত 32, 1,37,500। 37,500। 1,37,500। তারপর আমাদের এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরের ঘরটা রয়েছে। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টরের যে ঘরটা রয়েছে এটা আমরা, এইখানে আমাদের পার্সেন্টেজ দেওয়া রয়েছে একটা। দেখো এই যে এখানে ডিএফ এর পার্সেন্টেজ, পার্সেন্টেজ দেওয়া রয়েছে এখানে আমাদের কত পার্সেন্ট দেওয়া রয়েছে, এই যে এখানে দেওয়া রয়েছে। তাহলে এনপি যে কোনো জায়গায় পার্সেন্টেজটা থাকবে 10% দেওয়া রয়েছে।
এই 10% মানটা কিন্তু আমরা জানি ক্যালকুলেটরের সাহায্যে বের করা যায়। এট পয়েন্ট দ্য রেট অফ ছয় টেন ছয় পার্সেন্ট ছয় মানে তাহলে ছয় 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 10% মানটা আমরা আবার সবাই বের করা শিখি। যারা শেখেন নাই তারা এখান থেকে আবার ক্লিয়ার হয়ে নেন। আমাদের যে কোনো পার্সেন্টেজ থাকলে আমরা বেস পার্সেন্ট ধরবো 100। তাহলে আমরা লিখবো, ক্যালকুলেটরে সবাই উঠাবো। আমাদের ক্লাস করার সময় শিট গুলো সবাই সামনে রাখবেন, ক্যালকুলেটর খাতা সবাই সামনে রাখবেন, তাহলে সমস্যা আপনার তৈরি হবে। তাহলে আমি কিন্তু একদম বেসিক্যালি দেখা দিচ্ছি যে এখন যদি আপনার কাছে ক্যালকুলেটর না থাকে মানটা পরে বের করতে চাইলে মনে থাকবে না। অতএব আমরা কি করব, যে পার্সেন্টই থাক, এখানে 10% রয়েছে, আমরা দিলাম 100/110। যদি আমাদের 15% দেওয়া থাকে তাহলে আমরা লিখবো 100/115। 15। তাহলে আমাদের এখানে যেহেতু যদি 5% থাকে তাহলে আমরা লিখবো 100/105। এতটুকু কি বুঝতে পারছি আমরা, বলেন? জি স্যার। যে পার্সেন্ট থাকবে 100-র সাথে যোগ করে নিচে ভাগ করব। এখানে সবাই ভাগ করেন, দেখেন আপনাদের যে মানটা আসবে 0.909, 0.909। এইভাবে আপনাদের ক্যালকুলেটারে আরো অসংখ্য মান আছে, দেখেন আপনারা ভাগ করে দেখেন আছে কিনা আপনাদের। জি এখান স্যার। থেকে আমরা ক্যালকুলেটর কিছুই করব না, জাস্ট এখান থেকে তিনটা ঘর নিয়ে এসে এখানে বসাবো 0.909। আমি 3 ঘর এনে বসিয়ে দিলাম। ক্যালকুলেটরে কিন্তু আমার এই মানটা রয়েছে, এটা হলো আমাদের প্রথম বছরে মানটা নির্ণয় হলো। সেকেন্ড বছরে আমাদের যে কাজটা করতে হবে, ক্যালকুলেটর আমার যে মানটা রয়েছে এই মানটার সাথে আবার গুণন দিবেন। গুণন 0. এই যে এখানে যে 3 ঘর বসাবো, ওই 3 ঘর গুণন দিবেন। 0.909 কেটে দেওয়া যাবে না, কিন্তু আগে ভাগ করা আছে, এটা এটা থাকবে। এর সাথে আমি এখানে প্রথম বছরে বসাইলাম 3 ঘর, তাহলে গুণন 0.909। 909 দিয়ে সমান সমান চাপ দেন, দেখেন আপনাদের ক্যালকুলেটর 0.826 চলে আসছে। 826 এর পরে আরো মান দেওয়া রয়েছে, আমি 3 ঘর পর 3 ঘর নিয়ে এসে এখানে লিখবো। দেখেন আপনাদের ক্যালকুলেটরে আইছে কিনা, না অন্য কোনো মান এসেছে দেখেন। স্যার 8 to 6 826 আইছে। স্যার। এরপরে এর তৃতীয় বছরে জাস্ট একটা সমান সমান চাপ দেন, দেখেন আপনাদের ক্যালকুলেটর আর একটা মান আসবে 0.751। তাহলে তৃতীয় বছরে আমরা আমরা এটা বসিয়ে দিব 0.751। তারপরে চতুর্থ বছরে আমরা আর একটা সমান সমান চাপ দিব, তাহলে আমাদের আসবে দেখেন 0.683। দেখেন আপনি আমার মানগুলো আসতেছে কিনা আপনারা একটু খেয়াল করে বললেন। 683, তাহলে 0.68। ওয়ান। কত 2 আসবে, 3 করা যায়, দেখেন 3 করা যায় কিনা বলেন। জি স্যার। এর পরেরটা আবার সমান সমান চাপ দিলে আমাদের আসবে 0.621। দেখেন তো আমি বসাইলাম, বসানো ঠিক আছে কিনা, আপনাদের ক্যালকুলেটরের সাথে এই ঘরটা মেলে কিনা, কারো স্যার সমস্যা হলো কিনা বলেন, আবার বুঝে দিচ্ছি। এই ঘরটা বোঝা কারোর প্রবলেম হলো কিনা দ্রুত বলেন। হ্যালো। না স্যার স্যার। হইছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাবো। নেক্সট এই ঘরটা সবাই ক্যালকুলেশন করেন। তাহলে এই ঘরটা আমাদের ক্যালকুলেশন করতে স্যার হবে পাঁচশো 7 গুণন 9। তিপ্পান্ন 7 নম্বর ঘরে হচ্ছে আমাদের CF এটি, আর 9 নম্বর ঘরে হচ্ছে DF এর মান। তাহলে আমাদের 22,500 গুণন হচ্ছে এই যে এটা দেন, 22,500 গুণন 0.909 কত হয়? 453। কত হয়? 20,453। 20,453। নেক্সটে দ্রুত বিশ ক্যালকুলেশন হাজার করেন। ছয়শো পঞ্চাশ বিশ কত? হাজার ছয়শো পঞ্চাশ কত? 20,650। 20,650 দ্রুত ক্যালকুলেশন করেন। তারপরেরটা 20,653। কত? 20,000। জি স্যার 20,653। 20,653। 20,653। 25,890। কত? 25,890। 25,890। 20,183 লাস্টেরটা স্যার। 20,182। এটা টোটাল জি করতে স্যার। হবে না, টোটাল যদি কিউমুলেটিভ থাকে তাহলে বিশ টোটাল হাজার করতে একশো হবে না। তিরাশি স্যার। দেখেন এই যে কিউমুলেটিভ 83 করবেন, স্যার, এখন 83 কিউমুলেটিভ টিভি। লাস্ট একটা যোগ। ওয়েট, কিউমুলেটিভ টিভি করব। তাহলে টিভির প্রথম মানটা আমরা সরাসরি বসাইলাম 20,453। এর সাথে আমরা কি করব, 20,453 সাথে 20,650 যোগ করেন, তাহলে কত হয়? 41,103। 41,100।
তিন। স্যার 103। 4 নাম্বার ঘরের পিবিটা মনে হয় ভুল হয়েছে। জি কত? স্যার, ওইখানে 122 হবো। 20,000 20,000 20,000 হবে। পিবি কত হবে? 1300 হবো স্যার। 20,460 কত হবে? 20,460। 20,460। 20,460 আরো দুই একজন ক্যালকুলেশন করে বলেন 20,460 ঠিক আছে কিনা। স্যার 20,490। দেখছো একজনের একটা আছে। 20,490। আরো দুই জি স্যার। একজনের ভিন্ন আছে কিনা। আমি যে মানগুলো বসাইছি এই মানগুলোই বসাইছেন কিনা আপনারা বলেন। 25,490 আসে তো স্যার। কত হয়েছে? 25,490 আসে। কার সাথে গুণন দিয়েছেন আপনি? 30,000। 30,000 গুণন 0.863। 8 না এটা ভুল হয়েছে আমাদের। এটা হলো 683। জি সিক্স জি এবার এইট থ্রি 30,000 গুণন শূন্য 683 পয়েন্ট হবে দেখেন এখন গুণন দেন। 20,490। 30,490 আসে 490 স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কিউমুলেটিভ করি। প্রথম মানটা সরাসরি নিব, এরপরে 20,460 এর সাথে যোগ করবো, দেন 41,000 আইছে 103। 41,103 এর সাথে 20,653 যোগ করো। 20,653 যোগ করো কত হয়? 61,700। কত? 60,000। 61,000। 61,756। 61,756। 61,756 61,556। স্যার 700 756। 61,756। জি এরপরেরটা স্যার। 82,246। 82,246। 1,02,428। 1,00,000। স্যার 29। 1,02,428। হ্যাঁ কি হয়েছে বলো। স্যার 29 হবে। হ্যাঁ হবে। কোথায়? 29 হবে। 28 কাছে 29। জি স্যার। স্যার আরে একই কথাটা শুনুন। আচ্ছা তাও দিয়ে দিবেন, স্ট্যান্ডার্ড মানগুলো দিয়ে দিবেন। এখন এই যে মানটা এখানে নিয়ে আসবেন, এটাই হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু। এটা কপি করে নিয়ে এসে পিবির ঘরের নিচে বসিয়ে দিবেন। আর আমাদের ইএটিটা একটু যোগ করে রাখবেন, ইএটির যোগফলটা দরকার হবে। ইএটির যোগফলটা আমাদের ব্যাংকে ইএটি যোগ করেন তো। 2500, স্যার 5,000, 7,500। 37,500। আচ্ছা সূত্রের মধ্যে আমাদের ইএটিটা দরকার হবে। আচ্ছা স্যার সামেশন দিব না। এবার আমরা ক্যালকুলেশন করি দেখেন। আমরা প্রথমে পে ব্যাক পিরিয়ডের সূত্রটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে এই মানগুলো কিন্তু আগের মান। এখানে আমাদের এনসিওর মানটা হচ্ছে কত আসবে তাহলে। এই অঙ্কে আমাদের এনসিও হচ্ছে 1,00,000। তাহলে এখন সির মানটা শুধু পে ব্যাক পিরিয়ডে, তাহলে আমরা উপরে এভাবে লিখে নিব ডিটারমিনেশন অফ পে ব্যাক পিরিয়ড। উই নো পে ব্যাক পিরিয়ড এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড হচ্ছে ডি। তাহলে আমরা মানগুলো এভাবে লিখে নিব সবাই। লিখে নেওয়ার পরে সির মান কোন ঘর থেকে ধরবো বলেন। সির মানটা কোন ঘর থেকে ধরতে হবে? স্যার C.CA পেটি থেকে। সি ডট সিএফএটি থেকে। তাহলে সি ডট সির মান কত হবে? সি ডট সিএফএটির ঘরে আমরা সি ধরি, সির মান কত হবে? এনসিওর স্যার স্যার 75। 75,000 সি হবে। সি হবে হলো আমাদের 75,000। আর এ জি হবে স্যার হচ্ছে কত? 10,000-এ। এ হচ্ছে আমাদের 3। আর 3। সি ও একবার আগে 3। একবার আগে এসে নিচেরটা আমাদের কি হবে? নিচেরটা 30,000 হচ্ছে হচ্ছে স্যার এ। ডি। জি টি। তাহলে আমরা এই মানগুলো এখানে এনে বসাবো। সির মান হচ্ছে আমাদের কত বের হলো? 75,000। হাজার। এরপরে ডির মান হলো 30,000। আর তারপরে এর মান হচ্ছে 30,000। আমাদের 3। আর পে ব্যাক পিরিয়ড হচ্ছে হট। তাহলে আমরা যদি এখানে এবার ক্যালকুলেশনে বসাই, তাহলে দেখেন কত হয় আমাদের। তাহলে এর মানটা বসিয়ে দেন 3। তারপরে এনসিওর মান কত? 1,00,000। এনসিও হচ্ছে আমাদের 1,00,000 মাইনাস সি হচ্ছে 75,000। আর ডির মান হচ্ছে আমাদের 30,000। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম। এরপরে 75 আমরা যদি বিয়োগ করি তাহলে উপরে থাকবে কত? 3.84। একবার দিয়ে দিছেন। জি স্যার। তাহলে উপরে স্যার এটা হচ্ছে আমাদের 3। আর নিচে হচ্ছে আমাদের কত? উপরে আমাদের থাকে 1,00,000 থেকে 75,000 বাদ দিলে 25,000। একটু ভেঙে ভেঙে করে দিব আমরা। তাহলে 3 কত হয়? 775 না কত? 3 কত হয়? না স্যার 0.83। 83 না। জি স্যার। তাহলে 3 প্লাস 0.83। তারপর আমরা যোগ করে দিব 3.83। এটার সাথে পে ব্যাক পিরিয়ডের সাথে লিখে দিব ইয়ার্স। দেখেন ক্লিয়ার না কি বলেন। জি স্যার।
তারপর আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট চাইছে এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন অর্থাৎ হচ্ছে আমাদের এই যে এটা 2 নম্বর রিকোয়ারমেন্ট, অ্যাভারেজ রেট অফ রিটার্ন এআরআর। সূত্রটা আমরা লিখলাম। সূত্রটা লেখার পরে আমাদের এই মানটা কিন্তু আর থাকবে না, এই মানটাও থাকবে না, নিচের মানটাও আমাদের থাকবে না, এই মানটাও থাকবে না, আমাদের মানগুলো আবার চেঞ্জ করতে হবে ইএটি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, হেয়ারে অ্যাভারেজ এই সূত্র আগে লিখতে হবে এআরআর, অ্যাভারেজ ইএটি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। অ্যাভারেজ ইএটি আমাদের নির্ণয় করতে হবে। অ্যাভারেজ ইএটি আমরা নির্ণয় করব। টোটাল ইএটি কত আছে আমাদের বলেন, টোটাল ইএটি কত? 35,500। টোটাল ইএটি হচ্ছে আমাদের 37,500। টোটাল ইএটি আমাদের 37,500। 37,000 নাম্বার অফ ইয়ার তো আমাদের কত আছে? 5। 37,500 কে আমরা 5 দ্বারা ভাগ করলে কত আসে? 37,500 ভাগ 5 550। কত? কি 7,500? 750। 750 ও সরি, 7,500। 7,500। আর এইটা দেখেন, কস্ট হলো আমাদের 1 লাখ, কস্ট হচ্ছে আমাদের 1 লাখ, সেলভেজ ভ্যালু 0। এত তাহলে আমাদের এটা আসবে হচ্ছে কত? এটা আসবে আমাদের 50,000। 50,000। তাহলে এবার আমরা বসিয়ে যদি দিই, উপরে হচ্ছে 7,500 ডিভাইডেড হচ্ছে আমাদের নিচেরটা হচ্ছে 50,000। 7,500 ডিভাইডেড 50,000, তাহলে 7,500 ডিভাইডেড 50,000 গুণন 100 কত পার্সেন্ট আসে? 15। কত পার্সেন্ট? 15। 15% স্যার। আচ্ছা, তারপরে আমরা নেক্সট রিকোয়ারমেন্টে যাই। 3 নম্বর রিকোয়ারমেন্ট চাইছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই। তাহলে আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে আসলাম। আর ও আই যেভাবে লিখবো, ডিটারমিনেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট করে একটু ভালোভাবে লিখে নিব। ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট লিখে আমরা সূত্রটা লিখলাম এভারেজ ইএটি এনসিও গুণন 100। এভারেজ ইএটি আমাদের বের করা আছে, কত বের করা আছে বলেন? 1,500। এভারেজ 35,500। 7,500। এনসিও, এই অঙ্কের এনসিও হচ্ছে আমাদের 1 লাখ। তাহলে আমাদের কত বের হয়? 7.5 বের হয় না? কত বের, এটা কত জি বের? স্যার, 7.5%। তাহলে এটা বের হবে আমাদের 7.5%। আমরা যে 3টা রিকোয়ারমেন্ট করলাম এই 3টার ভিতরে কোনো প্রবলেম আছে? না স্যার। বলেন, আমরা এই যে 3টা শেষ করলাম এর ভিতরে প্রবলেম আছে কিনা? না স্যার। দ্রুত বলেন রে ভাই, কথা বলেন। না না স্যার, স্যার। প্রবলেম। তারপর আমরা যাব নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। 4 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের এনপিভি। তাহলে এনপিভি সূত্র আমরা লিখলাম হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা ছকের নিচে যোগ করে নিয়েছিলাম। 1 লক্ষ কত হয়েছে আমাদের? এই যেটা 1,02,429। 1,02,429। আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু লিখবো 1,02,429। আর এনসিওর মান কত বলেন? 1 স্যার, লাখ। 1 লাখ। এই অঙ্কে এনসিও কত? আমরা যে ম্যাথটা করতেছি এটার এনসিও হচ্ছে 1 লাখ। তাহলে আমরা 1,429। 1 লাখ 1,02,429 মাইনাস হচ্ছে 1 লাখ, তাহলে আমাদের থাকে 2,429। ঠিক আছে? জি স্যার। স্যার ওইখানে যে এট ডিসকাউন্টেড ওটার কোনো কাজ নাই ওই তাই না স্যার? ডিসকাউন্ট রেটই তো আমরা কাজ করলাম, ওইটাই তো হচ্ছে ডিএফ এর মান 10%। ও আচ্ছা আচ্ছা স্যার, ওটাই তারপরে 10%। প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটাও 10% দিয়েছে, এটা ওই একই, তাই ওটার কোনো কাজ নাই। আর প্রফিটেবিলিটি এখানে ইন্ডেক্স দুটা মান আলাদা দেয় নাকি দিব না কোনোদিন? দুইটা একই আমাদের, দুইটা মান কখনোই আলাদা আলাদা দেওয়া থাকবে না, সেম দেওয়া থাকবে। তাহলে আমাদের পরের 5 নম্বর রিকোয়ারমেন্ট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এখানে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের আগে আমরা এই যেগুলো লিখে নিব, না হলে কিছু নাম্বার কম দিতে চাই, অতএব সুন্দর করে একটু বসে লিখে দিব ডিটারমিনেশন অফ, তারপরে হচ্ছে ডিটারমিনেশন অফ, এগুলো লিখে দিব। তাহলে আমাদের কি 5 নম্বর রিকোয়ারমেন্টে পিআই, পিআই সূত্র হচ্ছে টিপিবি ভাগ এনসিও গুণন 100। টিপিবি কত বের করেছেন আপনারা বলেন? 1,02,429। 1,02,429। 1,02,429। আর এনসিও, এনসিওটা আমাদের এনসিও তো আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছিল। এনসিও হচ্ছে আমাদের 1 লাখ গুণন হচ্ছে 100, কত পার্সেন্ট আসে? স্যার, 102.5। 100 2.5। 2 পয়েন্ট কত? 5 স্যার। 3 দেওয়া স্যার যাবে? 102.4 আসে। স্যার, 4 আছে, তারপরে 2। তিন দেওয়া যাবে না। দুই দিলেই তো সমস্যা দেখেন নাই। পরে 6 নম্বর রিকোয়ারমেন্ট এটা হয়েছে নিট প্রফিটেবল ইন্ডেক্স। তাহলে এনপিআই, এনপিআই
তাহলে এনপিআই এর জন্য আমরা একইভাবে করব, পিআই মাইনাস 100%। পিআই এর মান হচ্ছে আমাদের 102% 102। মাইনাস হচ্ছে 100%। এগুলা তো চোখের পলকে করতে হবে। জি তারপরে স্যার। আমাদের পরের রিকোয়ারমেন্ট কি চাইছে, পরের রিকোয়ারমেন্ট আমরা দেখি। পরের রিকোয়ারমেন্ট আমাদের এই যে চাইছে পে ব্যাক রিসিপ্রোকাল। তাহলে পে ব্যাক রিসিপ্রোকাল আমরা সহজেই করতে পারবো। আগের অঙ্ক, আগের রিকোয়ারমেন্টের মতোই পে ব্যাক রিসিপ 1 ভাগ পিবিপি গুণন 100। এই অঙ্কের পিবিপি কত, 83 আইছে না আমাদের, বলেন। এই অঙ্কে আমাদের কত পে ব্যাক পিরিয়ড করে কত বের করছি আমরা, পে ব্যাক পিরিয়ড করে দেখেন 3.83 বের হয়েছে। তাহলে 1 ভাগ পিবিপি মানে পিবিপির মান 3.83 গুণন 100, তাহলে কত হয় বলেন, আচ্ছা। ক্যালকুলেশন করলে কত হয়? 26%। হ্যাঁ, স্যার 26%। 11%। ওয়ান ভাগ 3.83 গুণন জি 100 স্যার। বুঝলেন সবাই? 26.11%। 26.11%। জি স্যার। তারপরে লিখে দেন। হচ্ছে আমাদের সারপ্লাস লাইফ টোটাল ইয়ার মাইনাস পিভিপি ইয়ার। টোটাল ইয়ার হচ্ছে আমাদের 5, 5 পিভিপি বছর। হচ্ছে 8.3। তাহলে আমাদের কত থাকে স্যার 1.17। 1.17 ইয়ার্স। আচ্ছা এই পর্যন্ত করলাম। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট কি চাইছে, এই যে এই পর্যন্ত আমরা শেষ করে দিলাম। এরপরে চাইছে আমাদের ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। ডিসকাউন্ট কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম, শুধু পে ব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড সূত্রের ভিতরে কি ভিন্নতা আছে বলেন? স্যার সূত্রের ভিতরে ভিন্নতা আছে? নাই। নাই। ডিটারমিনেশন অফ, তাহলে এখানে লিখে দিব শুধু ডিটারমিনেশন অফ ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। তাহলে লিখে দিবেন আপনারা ডিটারমিনেশন অফ ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। ডিটারমিনেশন অফ ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড, তাহলে এখানে কি লিখবো, এখানে শুধু ডি লিখবো, ডি পিবিপি। তাহলে আমাদের দেখেন সূত্রটা কিন্তু আমাদের সেম আছে, সূত্রটার মধ্যে কোনো ডিফারেন্সই নাই। আমাদের জাস্ট ডিফারেন্স হচ্ছে আগের অঙ্কে আমাদের সি হয়েছিল এটা, এই অঙ্কে সিটা চেঞ্জ হবে। এই অঙ্কে সিটা কোন ঘর থেকে ধরতে হবে, এই রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের সির মানটা কোন ঘর থেকে নিতে হবে বলেন? সিবিবি থেকে, সি সির ডট মানটা পিবি। নিতে হবে হচ্ছে কিউমুলেটিভ সিএফএটির ঘর থেকে, কিউমুলেটিভ পিবির ঘর থেকে, এই যে ঘর থেকে সির মানটা নিতে হবে। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু পে ব্যাক পিরিয়ড থাকলে এই ঘর থেকে সির মান। আর শুধু পে ব্যাক পিরিয়ডের সময় আমরা সির মান কোন ঘর থেকে নিয়েছিলাম, এই ঘর থেকে নিয়েছি না বলেন? তাহলে শুধু পে ব্যাক পিরিয়ড থাকলে আমাদের সির মান এই ঘর থেকে নিতে হবে। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু পে ব্যাক পিরিয়ড থাকলে সির মান এই ঘর থেকে নিতে হবে। তাহলে সির মান আবার ধরে নিব আমরা, সি কত হবে বলেন এবার এই আপনার? যে সির মান কত 82,246। হবে, সি কি এটা দেওয়া যাবে বলেন? দেওয়া যাবে না এটাকে সি? স্যার দেওয়া যাবে তো। এটা হলো সি, এর একবার আগে এসে নিচেরটা হচ্ছে ডি। স্যার ওই যে 3 নম্বর গড়টা তো অত হয়েছে কে, 6 লাখ হয়ে গেছে কে স্যার। এটা হলো আমাদের ডি। আর হচ্ছে তারপরে এটা হচ্ছে আমাদের এ হচ্ছে কত তালি, এ হলো 4। 4। কোথায় কি হয়েছে বলেন? স্যার এই যে সিপিবির 3 নম্বর মানটা দেখেন, 6 লাখ কি এটা 60 লাখ। ও এটা কত হবে? স্যার 61,700। 61,000 হবে। ঠিক আছে, ওই তো, হ্যাঁ। তাহলে সির মান ধরলাম 82,246। তাহলে আমরা নিয়ে এখানে এখন বসাবো সির মান 82,246। তারপরে ডির মান, তাহলে ডির মান হচ্ছে আমাদের কত, ডির মান বের হয়েছে আমাদের হলো 20,182। ডির মান হচ্ছে 20,182। 20,182। এ হচ্ছে আমাদের 4, এ হচ্ছে কত 4 না, স্যার এ হচ্ছে কত 4, হ্যাঁ। তাহলে এবার ক্যালকুলেশন করেন। তাহলে আমরা কি এবার কি পার্থক্যটা বুঝতে পারছি বলেন, না পার্থক্যটা এখনো বুঝি নাই? এই সূত্র আমাদের একই, সির মানটা ধরা ডিফারেন্স, এটা কি বুঝতে পারছি আমরা নাকি কারো সমস্যা হইলো বলেন জি দ্রুত? স্যার। স্যার সমস্যা হচ্ছে? বুঝছি। কথা বলেন, আরে ভাই কথা না বললে স্যার বুঝতে পারছি। আমি এক কথা কয়বার বলবো, 5 বার করে বলবো, তারপরে আপনারা রিপ্লাই দিবেন যে আমার কথার ভ্যালু আছে আর আপনাদের ভ্যালু নাই, আপনাদের কথার ভ্যালু আছে। এভাবে করলে ক্লাস ফোর নিবেন, প্লাস রিপোর্ট ক্লাস দিয়ে দিব।
আমি কথা বলার সাথে সাথে কথা বলতে অ্যান্সার দিতে হবে। তাহলে আর লাইভ ক্লাস কি জন্য? তাহলে আমি সব ক্লাস রেকর্ড জি করে স্যার। দেখে নিন। তাহলে আমাদের কত হয় উপরে বিয়োগ করেন? স্যার ফোর প্লাস 17,754। 17,754 754। ভাগ জি। করা, তারপরে ভাগ করো, কত হয়? 0.88। 0.88। তাহলে ফোর জি। পয়েন্ট ফোর পয়েন্ট এইট এইট। এইট। তাহলে এইভাবে হচ্ছে আমরা ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড করব। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের আরেকটা নাম কি? ডিসকাউন্ট পে ব্যাক প্রেজেন্ট পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পে ব্যাক পিরিয়ড। তাহলে আমরা এই পর্যন্ত কমপ্লিট করলাম। তাহলে এই পর্যন্ত আমাদের সমস্যা আছে কিনা বলেন? না স্যার। না স্যার নাই। এবার আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর করব। তাহলে আইআরআর করার জন্য আমাদের আলাদা আলাদা একটা টেবিল করতে হবে। আইআর এর জন্য ফিক্সড কলাম দিবেন। আইআর করার জন্য আমাদের 6টি কলামের একটি টেবিল দিবেন। আইআরআর করার জন্য কয়টা কলাম? 6টা। 6টা কলাম স্যার। 6টা কলাম। তাহলে 6টা কলাম দিয়ে একটি টেবিল আঁকাইবেন আইআরআর করার জন্য। তাহলে আমি টেবিলটা এঁকে দিচ্ছি, দেখেন। আইআরআর যত জায়গায় করবেন সব জায়গায় আমাদের আলাদা আলাদা করার চেষ্টা করবেন। এক টেবিলে অত মানগুলো আমাদের আটবে না, এই জন্য আলাদা আলাদা করার চেষ্টা করবো আমরা। তাহলে আইআর এর জন্য 6টি কলাম, আর এমনি আমাদের 5 বছর রয়েছে, তাহলে 7টি দিলাম। আমরা আর একটা সকেট কাটলাম। তাহলে এটাতে আমরা করব হচ্ছে টেবিল ফর আইআরআর, মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। একটা রিকোয়ারমেন্ট বাদ ছিল, আইআরআর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন আমাদের ম্যাথের জন্য একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট, অর্থাৎ আইআরআর। এই রিকোয়ারমেন্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে একটা রিকোয়ারমেন্ট কি চাই আপনার কাছে আইআরআর 10 মার্কের জন্য। তাহলে আইআরআর এই রিকোয়ারমেন্টটা সবাই ভালোভাবে খেয়াল করবো। আইআরআর পুরো নাম হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য আলাদা আলাদা আমরা একটা টেবিল করব। এই টেবিলে কলাম থাকবে 6টি। 6টি কলামের মধ্যে আমাদের ইয়ার, সিএফএটি, ডিএফ, পিবি, আবার ডিএফ লিখবো, তারপর আবার পিবি লিখবো। তাহলে আমাদের যে কাজটা, প্রথমে ইয়ার আমরা 1 থেকে 5 বছর পর্যন্ত ইয়ার গুলো বসিয়ে দিব। এরপরে আমাদের যেটা দরকার হবে সিএফএটি। সিএফএটি আমরা আগের টেবিলে করেছি, এখান থেকে জাস্ট সিএফএটিটা কপি করব। আগের টেবিলে আমাদের সিএফএটির মানগুলো রয়েছে, জাস্ট এখান থেকে সিএফএটির মানটা আমরা কপি করব। কপি করে নিয়ে এসে এখানে আমরা সিএফএটির ঘরে পেস্ট করে দিব। তাহলে সিএফএটির ঘরটা আমাদের ফিল আপ হয়ে যাবে। এরপরে আমাদের যে মানটা দরকার, এটা হচ্ছে ডিএফ। ডিএফ আমাদের দেখেন আগে একটা করা ছিল, 10% দিয়ে যেটা করা ছিল, এই 10%-এর মানটাই আমরা কপি করে নিয়ে আসি। ডিএফ 10% ডিএফ এর মান আমাদের এখানে করা ছিল, এই মানগুলো আমরা এখানে জাস্ট কপি করে নিয়ে এসে বসিয়ে দিলাম। যে ডিএফ এর উপরে থেকে আমরা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। তাহলে এটাও আমরা করতে পারলাম। এরপর পিবি, পিবিটাও আমাদের এখানে করা আছে, জাস্ট এখান থেকে পিবিটা আমরা কপি করব। কপি করে আমরা উপরে পেস্ট করে দিব পিবি। তাহলে আমাদের 3টা ঘর কিন্তু উপর থেকে আমরা নিয়ে আসতে পারবো। এই 3টা ঘর সরাসরি কপি টু পেস্ট। তাহলে কপি টু পেস্ট করার পর আমাদের যে কাজটা, এই কাজটা হচ্ছে আমাদের আইআরআর আরেকভাবে নির্ণয় করা যায়। আরেকটা ম্যাথে আমি ওইটা দেখা দিব, এবং আমি সহজে কিভাবে নির্ণয় করা যায় এটা দেখা দিচ্ছি। এখন আমাদের এখানে টিপিবি দরকার। তাহলে টিপিবি, টিপিবি আমরা কি বের করছিলাম আগের ছকে বলেন? 1 লক্ষ কত বের করছিলেন বলেন তো? 1,02,000 টিপিবি আগের এখানে 400। বের করা ছিল, দেখেন। টিপিবি 1,02,429। তাহলে আমরা ওই মানটা এখানে নিয়ে আসবো, 1,02,429 টাকা। এই টিপিবি থেকে আপনার যে কাজটা করতে হবে, লেস এনসিও। এনসিওটা আপনাকে বিয়োগ করতে হবে। এনসিও, তাহলে এনসিওর মান আমাদের দেওয়া রয়েছে 1 লাখ। 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা আমরা তুললাম। তোলার পরে আমরা যেটা, এই মানটা বাদ দেওয়ার পরে আমাদের যেটা আসবে, এই মানটা বাদ দেওয়ার পরে আমাদের যে মানটা আসবে, এটার নাম কি লিখবো? এটার নাম লিখবো হচ্ছে আমরা এনপিভি। তাহলে এনপিবি, তাহলে এনপিবি লিখবো হচ্ছে আমাদের এনপিবি বের হয় 2,400, 2,429। এটা হচ্ছে আমাদের এনপিবি বের হলো। তাহলে এই যে প্রথম মানটা, ভালো করে খেয়াল করেন, এখানে সবাই মনোযোগ দিয়ে। এনপিবি, এনপিবির মান এটা আমাদের পজিটিভ হতে পারে, এনপিবির মান এটা আমাদের নেগেটিভ হতে পারে। তাহলে এই যে ডিএফ, এই ডিএফ হচ্ছে এখানে আমরা কয় পার্সেন্ট দিয়ে করছিলাম? ডিএফ @10%, যেটা আমাদের আগে ছিল ডিএফ 10%।
ভালোভাবে মনোযোগ দিয়ে এখন এই ডিএফ এর মান 10% দিয়ে আমাদের পিবির মান এটা আইছে পজিটিভ। পজিটিভ হলে আমরা এই মানটা বৃদ্ধি করব, সব 5%-এর মধ্যে আপ ডাউন করব। তাহলে এখানে আমাদের যেহেতু পজিটিভ হয়েছে, পজিটিভ মানে হচ্ছে বৃদ্ধি, তাহলে এখানে আমরা ডিএফ টা 5% বৃদ্ধি করে দিব। তার মানে এখানে ডিএফ এর মান ধরবো 15%। যদি এখানে আমাদের নেগেটিভ মান আসতো, নেগেটিভ মানে হচ্ছে হ্রাস, নেগেটিভ মানে হচ্ছে কি হ্রাস, তাহলে এখানে আমি এই মানটা আমি 5% হ্রাস করতাম। 5% হ্রাস করতে 10% থেকে 5% যদি কমে দিতাম, তাহলে এটা হয়তো আমাদের 5% লিখতাম। 5%. তাহলে আমাদের এনপিভির মান প্রথম এনপিভির মান যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ হলে আমরা ডিএফ এর মানটা কি করব, বৃদ্ধি করব। পজিটিভ মানে বৃদ্ধি, এজন্য ডিএফ এর মানটা আমরা বৃদ্ধি করব। প্রথম এনপিভির মান যদি নেগেটিভ হয়, তাহলে পরের মানটা আমরা 5%. হ্রাস করব। কত পার্সেন্ট? 5%-এর মধ্যে। 5% করাটাই বেটার। তাহলে আমরা কখন বৃদ্ধি করব? পারমিতা, তাহলে এখন আমাদের এখানে পজিটিভ রয়েছে, এটা যদি নেগেটিভ থাকে তাহলে এই মানটা আমি কত ধরতে পারতাম? ধরো এই মানটা 5%। নেগেটিভ আইছে, তাহলে 5 পেয়ে, তাহলে এখান থেকে 10 থেকে 5% বা 4% কমে দিয়ে এখানে দিয়ে দিতাম। 10 থেকে 5 কমে দিয়ে 5% দিতাম। এখন আমাদের মান কি আইছে? পজিটিভ আইছে। পজিটিভ আসার জন্য আমি কি করছি, এই মানটা সাথে আরো 5% বাড়াইছি। এই 10-এর সাথে 5 বা বৃদ্ধি করে এখানে দিছি 15। এবার 15%-এর মান কিভাবে বের করতে হবে আমরা জানি। 10%-এর 100 মান না। ক্যালকুলেটরে যেভাবে বের করছিলাম, 15%-এর মান আমাদের সেম ভাবে বের করতে হবে। 100 ভাগ 115, দেখেন কত আসে, বের করেন তো। 870। 0.66. কত আসে আফিয়া? না স্যার স্যার, আমি স্যার ভুল 870। করছি। 870 দেওয়া যায়, কত? এইট স্যার পয়েন্ট 870। 870, হ্যাঁ, জিরো পয়েন্ট এইট জি স্যার। সেভেন জিরো নেক্সট এরটা স্যার কত? একটা কথা ছিল। 957। 70 ছিল, 70 করা যাবে, দেখেন। স্যার আপনি আমাকে বলছি মানে সেকেন্ড ইয়ারে যখন করাইছিলেন তখন বলছিলেন 10,000 টাকা হলে 5% ওই বৃদ্ধি। 10, আরেকটা নিয়ম আছে আমাদের, ওই নিয়মটা শিখে দিবনি। ওইখানে 10 টাকা মাকা না, জাস্ট আমরা ওইখানে একটা চার্ট দিয়ে বের করতে পারবো। ওই চার্টটা আমি আরেকটা অঙ্কে শিখে দিব। এই অঙ্কের ক্ষেত্রে চার্ট লাগবে না, এই অঙ্কের ক্ষেত্রে সহজেই করা যাবে। নেক্সট আরেকটা আইআরআর করা দেবো চার্ট দিয়ে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আইআর নিয়ে। আইআরআর স্যার অনেক আমি সময় 12% দিয়ে করছি। অনেক সময় প্রবলেম করবে আইআরআর, যাতে প্রবলেম না করে এই ব্যবস্থা আমি করে দিব, সমস্যা নাই। আমাদের পরের ম্যাথে আছে আবার। এটা আগে জি ভালোভাবে স্যার। খেয়াল করি আপনার। তাহলে পরেরটা কত বলেন? 757। সেভেন 7 ফাইভ সেভেন না? জি। তারপরেরটা 0.658, 658, 573, 573, 498, 498। আচ্ছা, এবার হচ্ছে এই যে পিবি, তাহলে পিবিটা আমাদের কি কি করতে হবে, কার সাথে গুণন দিতে হবে? পিবিটা হচ্ছে আমাদের কিভাবে বের করতে হবে বলেন? ওই 2 এর সাথে গুণন দিতে হবে। সিএফএটি হচ্ছে আমাদের 2 নম্বরে, তাহলে 2 গুণন কত? 2 4. 2 গুণ 5, 5। তাহলে 2 গুণন 5 দিয়ে 2 গুণ কমপ্লিট করেন। 5. এটাও কিন্তু আমরা একইভাবে করছিলাম। এটাও 2 গুণন কত দিছিলাম বলেন? এটা 2 গুণন কত 3। হয়েছিল? 3। এই হিন্সটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের গুণন দিতে হবে কার সাথে? এই যে এটার সাথে, অর্থাৎ 22,500। 22,500 গুণন হচ্ছে আমাদের 0.8770। তাহলে এটা গুণন দিয়ে কত হয় দেখো, দ্রুত গুণন করো। স্যার 19,575. কত? 19,500। 575, 75. 575। তারপরে 18,000, 18,925. 18,925। আফিয়া কিন্তু রেস্ট নিচ্ছ, দ্রুত করো। 18,900. কত? স্যার 8,000। কোনটা বললাম? কোনটা বললাম না? 1809.5. 1895। কোনটা 95? স্যার 1895। 18,095। এটা না না, না স্যার, নিচে না স্যার, পরেরটা। 18,095। 1895, 18,095। 17,190। কত? 17,190। হ্যাঁ, একজন বলো। 17,190। তারপরে 16,185। 16,125। 85। 85। এবার যোগ করো, টোটাল যোগ করো।
এই পাশে তো লেখাই আছে, আর লিখতে হবে না, খালি এই পাশে নিয়ে এসে বসে দিবা টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। স্যার 89,970। 89,970। 70 70 70। 89,970 বিয়োগ করো। স্যার আমি তো 12% করে পেয়েছি, তাহলে তো স্যার একই মান আসছে। স্যার 15% যা আসছে 12% তাই আসছে। 10,030। নেগেটিভ জি স্যার। জি স্যার। 30। আচ্ছা, এবার আমরা কি করব? আইআরআর নির্ণয় করব।